আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বাংলাদেশে যখনই নির্বাচন আসে, তখনই ভারত বিরোধী একটি স্লোগান ওঠে। এবং বাংলাদেশের রাজনীতির সবচেয়ে বড় দুটি দল হচ্ছে আওয়ামী লীগ এবং বিএনপি। অনেকে মনে করেন আওয়ামী লীগ হচ্ছেন ভারতপন্থী এবং বিএনপি হচ্ছে ভারত বিরোধী। আবার ভারত বিরোধীর সাথে কেউ আবার পাকিস্তানকেও লাগিয়ে দেন। এখন কথা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের বিভিন্ন রকম সম্পর্ক আছে। সুসম্পর্ক, কারো সাথে কুসম্পর্ক, বিভিন্ন প্রশ্ন আছে যে ভারত ইন্টারফেয়ার করে কিনা। এখন কথা হচ্ছে বড় দেশ থাকলে তার আশেপাশে ছোট দেশগুলোর সাথে বড় ভাই সুলভ আচরণ করে, এটা পৃথিবীব্যাপী। এখন ৭১-এর মুক্তিযুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু ছিল এবং পরবর্তীতে মুজিব ইন্দিরা একটা চুক্তি হয়েছিল ১৯৭২ সালে, যেটা মৈত্রী চুক্তি হিসাবে বিবেচিত এবং এটার ফ্রেন্ডশিপটা তখন আরও উন্নতর গভীর হয়। প্রথম ভারত বিরোধিতা শুরু হয় জাসদের মাধ্যমে। জাতীয় সমাজতান্ত্রিক দল, তখন মেজর জলিল ছিলেন সভাপতি এবং তিনি প্রথম এই কথা উত্থাপন করেন যে ভারত সব লুটপাট করে নিয়ে যাচ্ছে আমাদের সম্পদ, এবং এটাই ছিল প্রথম ভারত বিরোধিতা। এবং সর্বশেষ বিরোধিতা হচ্ছে বিএনপির। তারা কিছুদিন আগে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেয়। এখন কথা হচ্ছে এটা নিয়ে বিতর্ক আছে যে বিএনপির মতো এত বড় একটা দল প্রকাশ্য একটা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলা, বিশেষ করে তারা প্রতিবেশী, এটা কতটুকু সঠিক হয়েছে কিনা, এবং ভারত বিরোধিতা করে আমরা কতটুকু টিকে থাকবো এবং এটা আমাদের লাভ হবে না লোকসান হবে, এটাও বোঝা উচিত। কারণ ভারত যখন ঘোষণা দেয় যে পেঁয়াজ রপ্তানি বন্ধ, সাথে সাথে ৫০ টাকার পেঁয়াজ ২০০ টাকা হয়ে যায়। চিনি, গরুর মাংস, গরু, এমনকি টাটা কোম্পানি ট্রাক সবই আসে। তো এখন ভারতীয় পণ্য বর্জন করার কথা বলছেন, কই কেউ তো একটা টাটা কোম্পানি ট্রাক পানিতে ফেলে দিতে দেখলাম না। বিরোধিতা করছেন কিন্তু সবাই ওই চিকিৎসা নেওয়ার সময় আমার ভারতে দৌড় দিতেছেন। তো এইটা কেমন বর্জন হলো? ভারতের সাথে আমাদের অনেক সমস্যা আছে, বিশেষ করে আগে ছিল সীমান্তে হত্যা, তারপরে ফারাক্কাবাদ, এটা একটা সমস্যা ছিল। এবং ভারতেরও আমাদের সাথে কিছু সমস্যা ছিল, বিশেষ করে জঙ্গি সংগঠন ভারতের উলফা এবং এরকম কিছু সংগঠন যারা বাংলাদেশে ঘাঁটি ছিল তাদের। পরবর্তীতে বাংলাদেশ সরকার, বিশেষ করে শেখ হাসিনা সরকার ভারতের সাথে অনেক ফ্রেন্ডশিপ তারা দেখায়। এবং যেমন ২০১৫ সালে তারা অনুপ চেটিয়া, যে উলফা নেতা, তাকে হস্তান্তর করে ভারত সরকারের কাছে। এবং ২০১১ সালে গোপনে এই উলফা নেতা অন্তু চৌদাং এবং প্রদীপ চাটিয়াকেও হস্তান্তর করে তারা। এবং ভারত তারা আশ্বস্ত হয় যে বাংলাদেশ তাদের বন্ধু, ভারত সরকার তাতে খুশি হয়। এছাড়া ভারতের বিশাল বাজার রয়েছে বাংলাদেশে, তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ভারত অনেক লাভবান হয় সেদিকে। যদিও বিএনপি ভারত বিরোধী তারা বলে, কিন্তু তারা দেখা যায় ২০১৩ সালে যখন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আসছেন, তাদের সাথে তিনি দেখা করেন খালেদা জিয়া, এবং পরবর্তীতে মোদি যখন আসেন হোটেলে গিয়ে খালেদা জিয়া সাক্ষাৎ করেন। এবং কিন্তু তারা আবার বিরোধিতা করেছেন যে বিএনপি ২০১৯ সালে ভারত বাংলাদেশ যে চুক্তি করেন শেখ হাসিনা, এবং সেটার প্রকাশ্যে বিরোধিতা করে বিএনপি। এবং ২০২১ সালে মোদি যখন ঢাকায় আসেন, তখন একটা বিক্ষোভ হয়েছিল এবং বিক্ষোভকে সমর্থন দেয় বিএনপি। সুতরাং ভারত জানে যে বিএনপি তার পক্ষে শক্তি না। শুধু বিএনপি নয়, যেমন বিপি নূর আছে, তার দল দল সবসময় ভারত বর্জন, সবসময় মানে চিৎকার দিয়ে তার বলে। এখন কথা হচ্ছে নির্বাচন এলেই এই যে ভারত বিদ্বেষ, ভারতের প্রশ্নটা উত্থাপিত হয়। এখন কথা হলো যে ভারত সবসময় চায় যে বাংলাদেশে এমন শক্তি থাকুক যেটা তার পক্ষে থাকবে। এখন কথা হলো যে ভারত এবং আওয়ামী লীগ এটা ওতপ্রোতভাবে জড়িত শেখ মুজিবের আমল থেকে, এবং তার মেয়ে শেখ হাসিনা, এবং বর্তমান যে গভর্নমেন্ট বিজেপির সাথে তাদের ভালো সম্পর্ক। বিরোধী দল যেটা কংগ্রেস, তাদের সাথেও শেখ হাসিনার সম্পর্ক গভীর। তো এখন কথা হচ্ছে আওয়ামী লীগের ব্যাপারে একটা রটনা আছে যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসতে চায়, নির্বাচন আসে, তখন একটা রটনা ওঠে যে আওয়ামী লীগ ক্ষমতা এলে ভারত বাংলাদেশ নিয়ে যাবে। আর আরেকটা হচ্ছে আওয়ামী লীগ ইসলাম বিরোধী। এখন এই যে ইসলাম বিরোধী ভাব কাটানোর জন্য আওয়ামী লীগ সরকার যে ৫৫০ নান্দনিক মসজিদ বানিয়েছে, এবং তারা অনেকগুলো ইসলামিক দলকে তাদের যে জোট আছে জোটে নেয়, যাতে মানুষ এটা বলতে না পারে যে আওয়ামী লীগ মুসলিম বিরোধী। এখন কথা হলো যে এই যে মানে নির্বাচন আসতেছে, এই নির্বাচনে বিএনপি তারা মনে করে যে আওয়ামী লীগের পক্ষে দাঁড়াবে ভারত, এবং কলকাঠি নাড়তে পারে তারা। এখন কথা হলো ভারত অনেক সময় বিপাকে পড়ে যায় যে কোন দিকে যাবে। এখানে বিএনপি অনেক সময় রাজনৈতিক ফায়দা নেয়, মানে এই ভারত ইস্যুটা তুলে দিয়ে। এখন কথা হলো যে ভারতের সাথে শুধু বাংলাদেশের রাজনীতি শুধু ভারত না, এখানে কিন্তু চীন একটা ফ্যাক্টর। শুধু
বাংলাদেশ না, এটাকে বলা হয় বাফার বাফার স্টেট, মানে দুই বড় দেশের মধ্যখানে দুর্বল রাষ্ট্র, যেটা যেমন নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, তারপরে মালদ্বীপ, শ্রীলঙ্কা, এইসব দেশের উপর তারা মাতব্বরি করে। আবার মাতব্বরি নিয়েও তাদের মধ্যে ঝামেলা আছে, মানে ভারতের দিকে গেলে চায়না মাইন্ড করে, চায়নার দিকে গেলে ভারত মাইন্ড করে। এবং এইগুলো বড় রাষ্ট্রগুলো তারা অনেক বাণিজ্য সুবিধা নেয় এই ছোট ছোট রাষ্ট্রগুলোকে, তারা ঋণ দিয়ে তাদেরকে আটকায় ফেলে। তারপরে আপনার এরা অনেক সময় কূটনৈতিক সম্পর্ক হস্তক্ষেপ করে, এবং ক্ষমতা অদল বদলেও তারা হস্তক্ষেপ করে। এখন কথা হলো, এই যে হাসিনা সরকার ভারত বান্ধব, এটা সবাই জানে, কিন্তু অনেক ক্ষেত্রে তারা একটু বেশিও করেছে। যেমন আমি একটা গল্প বলি। যেমন আমি যতটুকু জানি, নৌবাহিনীর একজন কর্মকর্তা, তিনি এই যে সমুদ্র টহল দেওয়ার সময় ভারতীয় অনেক নৌকা যারা আমাদের এলাকায় এসে মাছ ধরছিল তাদেরকে তিনি পাকড়াও করেন। প্রথম পাকড়াও করেন নাই, প্রথম তাদেরকে নোটিশ দেওয়া হয় যে তোমরা আমাদের এলাকা ছেড়ে চলে যাও, কিন্তু তারা কথা শুনছিল না। তখন তিনি সবগুলোকে ধরে নিয়ে আসেন, এবং পরবর্তীতে ভারত আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ফোন করে ওই নৌবাহিনীর কর্মকর্তাকে তিরস্কার করেন যে হ্যাঁ, তুমি এটা কি করেছো, তুমি জানো না ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র, তাদের সাথে এটা করা ঠিক হয় নাই, ইত্যাদি ইত্যাদি। এখন এই যে নৌবাহিনী কর্মকর্তা, তিনি তো দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, কারণ এটা তার দায়িত্বই হচ্ছে যে আমার ভূখণ্ডকে অরক্ষিত রাখা। তো তিনি তার দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিরস্কার করেছেন ওই আওয়ামী লীগ নেতা, যিনি মন্ত্রীও ছিলেন। তো এখন এটা মানে ভারত ঘেঁষা বললেও ঠিক হবে না, এটা হচ্ছে মানে দেশ বিরোধিতা, ভারতের সাথে প্রেম দেখাতে গিয়ে দেশ বিরোধিতা করা। তো এরকম অনেক ঘটনা হয়তো আছে যেটা হয়তো আমরা জানি না, এবং এটার কারণে আওয়ামী লীগও অনেক বেশি সমালোচিত হয়েছে, এরকম বেশি ভারত ঘেঁষা হওয়ার কারণে। এবং এই যে সরকার পতন, শেখ হাসিনা, অনেকে মনে করেন যে ভারত ঘেঁষার কারণেও তার পতনের একটি অন্যতম কারণ। কারণ এই সরকার ভারতকে এতই প্রাধান্য দিত যে তারা আপনার আমেরিকার রাষ্ট্রদূতকে এত পাত্তা দিত না, তারা ইউরোপিয়ান ইউনিয়নের রাষ্ট্রদূতকে পাত্তা দিত না, কিন্তু ভারতের রাষ্ট্রদূতকে খুব পাত্তা দিত তারা। তো অন্যরা তখন মাইন্ড করতো এটা। তো যাই হোক, এখন কথা হলো আরো আছে যে ভারত, চায়না বলেন, এরা বিভিন্ন বিষয়ে তারা মাতব্বরি করে, এবং এটা সত্য, আমাদের দেশেও করবে, নির্বাচন আসতেছে, এখানে খেলবে তারা। আমি একটা উদাহরণ দিই, যেমন নেপালও ছোট একটা রাষ্ট্র, তার মানে ভারতের সীমান্ত এলাকায়, সীমান্ত যে নেপালের সীমান্ত, ওই সীমান্তে মধ্য এশিয়া কিছু একটা এলাকা আছে, এখানে হলো ভারত সমর্থকরা থাকেন এখানে। এখন কথা হলো, নেপাল সরকার তারা একটা সংবিধান চেঞ্জ করে এই মধ্য এশিয়াদের ক্ষমতা খর্ব করে ফেলে, এবং তারা যাতে আর ক্ষমতায় যেতে না পারে এই ধরনের একটা সংবিধানে তারা একটা আইন করে, এবং এটাতে ভারত খুব ক্ষেপে যায়, এবং ক্ষেপে গিয়ে তারা কি করে, তারা তেল সাপ্লাই বন্ধ করে দেয়, নেপালকে অনেকটা কবজা করে ফেলে তারা। তো এইরকম বড় রাষ্ট্রগুলো বিভিন্নভাবে ফাঁদে ফেলে দিতে পারে তারা। এখন কথা হচ্ছে, ভারত এই যে আগামী নির্বাচনে, বাংলাদেশের নির্বাচনে একটা প্লে রুল করবে, এটা ডেফিনেটলি, সেখানে তাদের গোয়েন্দা সংস্থারও কাজ করতে পারে। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ সরকারকে তারা চায় কেন, মোদী সরকার, তাদের প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশে হিন্দুদের রক্ষা করা, এটা তাদের একটা এজেন্ডা। তারপরে ব্যবসা বাণিজ্য তো আছেই, এবং তারা চায় না যে মৌলবাদী সংগঠনগুলো উঠে দাঁড়ায়। যদিও এই মোদী সরকার তারা নিজেরাই মৌলবাদী, কিন্তু তারা চায় না যে এখানে মুসলিম শক্তি উত্থান ঘটুক, তাহলে তাদের রাষ্ট্রের জন্য নিরাপত্তা, তাদের রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। যাই হোক, এখন কথা হচ্ছে, ভারত চাইবে যে মৌলবাদী বা বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে। সেখানে আরেকটা ক্যালকুলেশন আছে, শুধু কেন্দ্রীয় সরকার নয় ভারতের, এখানে যে আঞ্চলিক সরকার, যেমন মমতা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার একটা ভোট ব্যাংক আছে, সেটা হচ্ছে বাংলাদেশি যারা এখানে থাকেন, প্রচুর একটা বড় ভোট ব্যাংক, এবং এদের বেশিরভাগই হিন্দু, এবং এই লোকেরা বেশিরভাগ নৌকার সাপোর্টার। তো এখন যদি শেখ হাসিনা সাপোর্টার না হন, তাহলে তার আবার ভোট ছুটে যায়। সো তিনিও সাপোর্ট করেন শেখ হাসিনা বা আওয়ামী লীগ করে। এখন কথা হলো, এই যে খেলা, আওয়ামী লীগ ডেফিনেট খেলবে, আওয়ামী লীগের পক্ষে খেলবে ভারত, এবং কিভাবে খেলবে তার একটা নমুনা দেই। যেমন 2024 সালের নির্বাচনে, যেটা পাতানো নির্বাচন বলে অনেকে অভিযোগ করেন, তো আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করবে, এখন তার সাথে তো একটা শক্তি দরকার। তখন তারা কি করলো, জাতীয় পার্টির সাথে নিল, কিন্তু জাতীয় পার্টির জিএম কাদের সাহেব ব্যাকে বসলেন। তিনি সকালে বলেন নির্বাচন যাবেন, বিকালে বলেন যাবেন না। তো এখন যদি জাতীয় পার্টিও না যায়, বিএনপিও নাই, তাহলে তো এই নির্বাচন থাকে না আর। তখন জিএম কাদের সাহেবকে বিভিন্নভাবে তারা কনভিন্স করার চেষ্টা করছে আওয়ামী লীগ, কিন্তু পারে নাই। কিন্তু পরে কি দেখা গেল, যে ওই ভারত থেকে তলব করা হয়েছে জিএম কাদেরকে, জিএম সাহেব ছুটে গেলেন ভারতে, এবং ভারত থেকে আসার পর তার সুর বদলে গেল, তিনি আইসাই নির্বাচন করতে লেগে গেলেন তিনি। তাহলে কি দাঁড়ালো,
মানে তারা এমন একটা খেলা খেলছে, আওয়ামী লীগ তো তাদের হাতে আছে, এখন জাতীয় পার্টি বিরোধী দল তারাও তাদের হাতে। অর্থাৎ এই যে নাট বল্টু ঘুরাইতেছে কে? ভারত। সো এই যে আগামী নির্বাচন, এই নির্বাচনে যে নাট বল্টু তারা ঘুরাবে না, এটার কোনো নিশ্চয়তা নেই। এবং আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারুক আর না পারুক, তারা চাইবে তাদের সহযোগী, তাদের সুবিধা মতো শক্তি যাতে আসে, যাতে তাদের কোনো সমস্যা না হয় নিরাপত্তার, এবং তাদের ব্যবসায়িক স্বার্থ, সব স্বার্থ যাতে সংরক্ষিত থাকে। এটা মনে রেখেন। আওয়ামী লীগ একদম নাই হয়ে যায় নাই। তারা হয়তো আত্মগোপনে আছে, কিন্তু আওয়ামী লীগ উঠে আসতে পারে যে কোনো সময়। তাদের প্রচুর একটা ভোট ব্যাংক রয়েছে, এবং সেই সাথে বর্তমান যে প্রেসিডেন্ট সাহেব, শাহাবুদ্দিন সাহেব, তিনিও কিন্তু আওয়ামী লীগের লোক। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।